তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। যদি তুমি আমার না হও, তাহলে এই জীবন আমি আর রাখবো না। রাত 10টা কি 11টা। নদীর উপরে নির্মাণধীন ব্রিজের কিনারায় দাঁড়িয়ে আছে আরুষি। চুলগুলো এলোমেলোভাবে উঠছে, মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। এই মুহূর্তে তার কাছে জীবনটাকে বিষাক্তময় মনে হচ্ছে। ভালোবাসার মানুষটার অন্য কারোর সাথে বিয়ের ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না আরুষি। মনে হচ্ছে বুকের ভেতরে কেউ তীব্র কিছু তীর ছুঁড়ে মারছে। চোখের কোণ থেকে জল গড়াচ্ছে। এই জীবন রাখার কোনো ইচ্ছা নেই আরুষির। নদীতে ঝাঁপ দেওয়ার জন্য উদ্যত হতেই কেউ একজন তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে টেনে এনে ব্রিজের মাঝখানে দাঁড় করালো। আর ইউ ম্যাড? এভাবে এত রাতে সুইসাইড করেছেন কেন? আরুষি কান্নারত অবস্থায় বলল, ছাড়ুন আমার হাত। আরে আপু, আগে আমার প্রশ্নের উত্তর দিন। এভাবে সুইসাইড করছেন কেন? আপনাকে বলতে বাধ্য আমি নই, ছাড়ুন। বলে রাগ করে ছেলেটার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আরুষি। দু পা এগোতেই ছেলেটা ফের আরুষির হাত চেপে ধরে বলল, এক্সকিউজ মি আপু, কোথায় যাচ্ছেন? আবার নদীতে ঝাঁপ দিতে? জানে আপনার ফ্যামিলি? একটা দীর্ঘশ্বাস ছাড়ল ছেলেটা। আরুষির হাত ধরে রেখেই বলল, চলুন, আপনার বাড়ির ঠিকানা বলুন, আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আরুষি খানিকটা চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমার হাত, আমি বাড়ি যাব। চলে যান আপনি। এত রাতে একটা মেয়েকে সুইসাইডের দিকে ঠেলে দিয়ে বাড়ি গিয়ে আমি শান্তি পাবো না। তাই কথা না বাড়িয়ে চলুন চুপচাপ। কোনো উপায়ন্ত না পেয়ে আরুষি ছেলেটার সাথে যেতে লাগলো। এখনো অনবরত অশ্রু গড়াচ্ছে তার চোখ থেকে। ছেলেটা আরুষির হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, এবার বলুন তো, সুইসাইড করতে চাচ্ছিলেন কেন? ভালোবাসি একজনকে, কিন্তু সে আমার ভালোবাসা কোনোদিন বোঝেনি। পরশুদিন তার বিয়ে, যেটা আমি কখনোই নিজের চোখে দেখতে পারবো না। সহ্য করতে পারছি না আর। পুরো পৃথিবী বিষাক্ত মনে হচ্ছে। বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। তাই বলে আপনার ফ্যামিলির কথা চিন্তা না করে এভাবে মরে যাবেন? দ্যাটস নট রাইট। একজনকে ভালোবাসেন, তাকে পাচ্ছেন না বলে মরে যেতে চাইছেন। একটাবারও ভাবছেন না আপনার পরিবারের কথা? তারা আপনাকে ছেড়ে কি করে থাকবে? আরুষি চুপচাপ চোখের পানি ফেলছে, কোনো কথা বলছে না। ছেলেটা আবারও বলল, দেখেন আপু, আপনি যাকে ভালোবেসেছেন সে হয়তো আপনার জন্য পারফেক্ট না। আপনার জন্য অবশ্যই আল্লাহ অন্য কাউকে পাঠিয়ে রেখেছে। যাকে হারিয়েছেন সে হয়তো আপনার জন্য কল্যাণকর ছিল না। আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য বেস্ট কাউকে রেখেছে। এর মাঝেই ছেলেটার ফোনে কল এলো। ফোনের স্ক্রিনে তন্ময় নামটা ভাসছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে তন্ময় বলল, হ্যালো মাহমুদ, বাড়ি পৌঁছেছিস ঠিক মতো? হ্যাঁ, বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে কথা হবে। বাই। আরুষি ছেলেটার দিকে তাকিয়ে আছে। মাহমুদ কল কেটে বলল, যেটা বলছিলাম, আল্লাহকে বিশ্বাস করেন তো আপু? করি। তাহলে এটা জানেন তো, আত্মহত্যা মহাপাপ। আরুষি চুপ করে রইল। মাহমুদও এই সময়টাকে কোনো কথা বলল না। একটু পর দম নিয়ে বলল, ভুলেও কখনো কারো জন্য সুইসাইড করতে যাবেন না। বিশ্বাস রাখবেন, পৃথিবীর কোথাও না কোথাও আপনার জন্য কেউ না কেউ আছে। হাঁটতে হাঁটতে তারা দুজন আরুষির বাড়ির কাছাকাছি এসে পৌঁছালো। আরুষিকে বাড়ি অবধি নিয়ে এসে মাহমুদ বলল, কখনো আর এরকম সুইসাইড করার চিন্তা করবেন না আপু। চলি তাহলে, কেমন? বলেই সে নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। আরুষিও হতাশ হয়ে ঘরে ঢুকলো। মাহমুদের বাড়ি ঢুকতে ঢুকতে রাত প্রায় 12টা। মাহমুদ আজ গ্রামে ফিরবে বলে ওর বোন সুমাইয়া দরজা খুলে অপেক্ষা করছিল। মাহমুদ এসে বাড়িতে ঢুকতেই ড্রয়িং রুম থেকে দৌড়ে এসে সুমাইয়া বলল, কিরে, তোর এতক্ষণ লাগলো বাড়িতে আসতে? আর বলিস না আপু, অনেক ঘটনা। কি হয়েছে আবার? ভিতরে চল, বলছি। মাহমুদ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসলো। সুমাইয়া ওর জন্য রাতের খাবার বেড়ে দিল। সুমাইয়া চেয়ার টেনে বসতে বসতে বলল, মা বাবা কি ঘুমিয়ে গেছে? এবার বলতো কি হয়েছে? মাহমুদ আরুষির সাথে দেখা হওয়া থেকে শুরু করে বাকি সব ঘটনা খুলে বলল। সব শুনে সুমাইয়া চিন্তিত হয়ে বলল, মেয়েটার নাম কি? সেটা জিজ্ঞাসা করা হয়নি। নামটা জিজ্ঞাসা করলি না? নাম শুনলে চিনতে পারতাম। আচ্ছা যাই হোক, ওই মেয়ের কথা বাদ দে। তুই খেয়েছিস? দুজনে মিলে একসাথে খেয়ে নেই। 2 দিন পর তো শ্বশুরবাড়ি চলেই যাবি, তারপর তো আর খাওয়া হবে না।
মাহমুদ এভাবে বলাতে সুমাইয়ার চোখের কোণে জল চলে আসে। মাহমুদ সুমাইয়ার দিকে তাকিয়ে বলল, কাঁদছিস কেন? এখনই বিয়ের কথা মনে করে মন খারাপ করছিস? বস তো আমার সাথে। মাহমুদ সুমাইয়ার হাত ধরে টেনে টেবিলে বসালো। দুই ভাই বোন একসাথে খাওয়া দাওয়া করে নিল। এরপর কেটে গেছে বেশ কয়েকদিন। মাহমুদ ওই ঘটনা প্রায়ই ভুলতে বসেছে। আজকে সুমাইয়ার গায়ে হলুদ, বাড়ি ভর্তি মেহমান। ওর কাজিন নাবিলা আর মায়া আরও বেশ কয়েকদিন আগেই চলে এসেছে। মায়া আর সুমাইয়া সমবয়সী। মায়ের ছোট বোন নাবিলা। ওরা তিনজনেরই বন্ডিং বেশ ভালো। সুমাইয়ার হলুদ থেকে বিয়ের সব কিছুতেই ওর বাবা বেশ ধুমধাম করে আয়োজন করেছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। গ্রামের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। সন্ধ্যা থেকে হলুদের অনুষ্ঠান শুরু। আরুষির পরিবারের সবাই এসেছে, শুধু আরুষি বাদে। আরুষিকে না দেখে মায়া উঠে গিয়ে আরুষির মাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আন্টি, আরুষি আসলো না? আসলে ওর নাকি শরীর তেমন ভালো না, তাই আসেনি। ও আচ্ছা। বলে মন খারাপ করে মায়া চলে গেল। মায়া আর আরুষি বেস্ট ফ্রেন্ড। ওরা একই সাথে একই ভার্সিটিতে পড়ে। আরুষি আজকে এখানে না আসায় মায়ের মনটা বেশ খারাপ হয়ে গেল। একে একে সবাই মিলে সুমাইয়ার গায়ে হলুদ দিতে লাগলো। অনুষ্ঠান শেষে সুমাইয়া শাওয়ার নিয়ে রুমে আসলো। এসে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে বসলো। কাল বিয়ের কথা মনে হতেই খানিকটা লজ্জা আর ভালো লাগা এসে ঘিরে ধরল ওকে। পছন্দের মানুষটার সাথে বিয়ে হচ্ছে, যাকে চেয়েছিল তাকেই তো পেতে চলেছে। বিয়ে করে কাল নতুন আরেকটা বাড়িতে যাবে ও, নতুন সব মানুষের সাথে থাকতে হবে। এসব ভাবতেই অন্যরকম অনুভূতি ওকে ঘিরে ধরেছে। চুল মুছে তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে লাইট অফ করে বিছানায় এসে শুয়ে পড়ল। ওদিকে ভোরবেলা পুকুর পাড়ে উদাসীন হয়ে বসে আছে আরুষি। চোখের কোণ থেকে অনবরত জল গড়াচ্ছে। সারা রাত ঘুম হয়নি তার। ভালোবাসার মানুষটার আজকে বিয়ে, এটা ভাবতেই যেন ভিতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিছুতেই মেনে নিতে পারছে না ও। এদিকে গ্রামের ধান ক্ষেতের আইল ধরে হাঁটছে মাহমুদ। গ্রামে আসা হয় না তেমন একটা। শহরে সে আর তন্ময় পড়াশোনা করে। আসলে একসাথে দুজনেই গ্রামে আসে। ভোরে দুজনে একসাথে হাঁটতে বের হওয়ার কথা ছিল, কিন্তু তন্ময় ঘুমের কারণে উঠে আসতে পারেনি। তাই মাহমুদই একাই বের হয়ে গেছে। হাঁটতে হাঁটতে একটা বাড়ির পুকুর পাড়ে এসে আরুষিকে দেখে খানিকটা এগিয়ে আসে। পাশে দাঁড়িয়ে বলে, গুড মর্নিং, বসতে পারি? আরুষি চোখ মুছে মাথা তুলে তাকায়। খানিকটা হাসার চেষ্টা করে বলে, মাহমুদ আরুষির পাশে বসে বলে, আজকেও তার কথা মনে করে কাঁদছিলেন? আরুষির চোখের পানি ভালোভাবে মোছার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, কই না তো। আচ্ছা, সে যাই হোক, সেদিন তো আপনার সঙ্গে পরিচয় হয়নি, নামটাও জানা হয়নি। নাম কি আপনার? আরুষি। ও, সুন্দর নাম। প্রত্যুত্তরে আরুষি কিছু বলল না। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে যায়। নীরবতা ভেঙে আরুষি প্রথম বলে, আপনাকে তো আগে গ্রামে দেখিনি, বেড়াতে এসেছেন নাকি? তেমনটাই বলতে পারেন। আমার নিজ বাড়িতে 1-2 দিনের থাকাটা বেড়ানো বলাই যায়। এখানে আপনার বাড়ি? তবে থাকা হয় না এখানে। আমি আর আমার এক ফ্রেন্ড শহরে থেকেই পড়াশোনা করি। ও আচ্ছা। বেশ কিছুক্ষণ কথা হয় ওদের। উঠে আসার আগে মাহমুদ বলে, কাল তো আপনাকে আমার বোনের গায়ে হলুদে দেখলাম না, আজ কিন্তু বিয়েতে আসতেই হবে। অবশ্যই আসবেন কিন্তু। আরুষি অবাকের চরম পর্যায়ে চলে গেল। অবাক হয়ে বলল, মানে সুমাইয়া আপনার বোন? বোনের বিয়ের জন্যই মূলত গ্রামে আসা। আরুষি ছোট্ট করে জবাব দিল। আচ্ছা, উঠি আমি। মাহমুদ চলে গেল। আরুষির মনটা আবারও বিষাদে ভরে উঠল। যাকে ভালোবাসে তার বিয়েতে যাবে কি করে ও? চোখের সামনে ভালোবাসার মানুষটার বিয়ে তো সহ্য করতে পারবে না। তন্ময় বেশ খুশিতে আছে ভাইয়ের বিয়ে নিয়ে। আজকে ওর বড় ভাই রাজুর বিয়ে সুমাইয়ার সাথে। তন্ময় আর মাহমুদ ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড, তাই মাহমুদের বাড়িতে যাওয়া আসা প্রায়ই হতো। তাই সুমাইয়ার সাথেও তন্ময়ের বেশ ভালো সম্পর্ক। রাজু অনেক আগে থেকেই সুমাইয়াকে ভালোবাসতো, তাই সোজা বিয়ের প্রস্তাব নিয়েই সুমাইয়াদের বাড়িতে গিয়েছে। সুমাইয়া নিজেও পছন্দ করত রাজুকে। দুপুর হতেই রাজুরা সবাই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই ওদের বিয়ের কার্যক্রম সম্পূর্ণ হবে। সুমাইয়াকে দুটো মেয়ে পার্লারে থেকে এসে সাজিয়ে গেছে। নিজের রুমেই বসেছিল সুমাইয়া আর ওর কাজিনরা। সুমাইয়ার আম্মু এসে ওদেরকে ড্রয়িং রুমে বসতে বলে।
ওর কাজিনরা ওকে নিয়ে ড্রয়িং রুমে যায়, রাজুর পাশে নিয়ে বসায়। কিছুক্ষণের মধ্যেই সব নিয়ম মেনে সুমাইয়া আর রাজুর বিয়ে সম্পন্ন হলো। খাওয়া দাওয়ার পর এখন বিদায়ের পালা। যতই পছন্দের মানুষকে বিয়ে করুক, তবুও সারা জীবনের জন্য বাবার বাড়ি ছেড়ে যেতে কষ্ট তো হবেই। সুমাইয়া ওর বাবা মা সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। যাওয়ার আগে আশপাশ তাকিয়ে মাহমুদকে দেখতে না পেয়ে সুমাইয়া দৌড়ে যায় মাহমুদের রুমে। সেখানে গিয়েই ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভাই বোন দুজনেই কাঁদছে, দুজনের চোখেই জল। অবশেষে মাহমুদ সুমাইয়াকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, চলো এবার তো যেতে হবে। সুমাইয়া নিজের বোনকে গাড়িতে তুলে দিল। গাড়ি যাওয়ার পর রুমে চলে আসে মাহমুদ। বাড়িটা যেন কেমন খালি খালি লাগছে। রাতে ফুলে সাজানো খাটে বসে আছে সুমাইয়া, ওর পাশে নাবিলা, মায়া আর রাজুর কাজিনরা বসে আছে। নানান কথা বলছে, বারবার লজ্জায় ফেলছে সুমাইয়াকে। কিছুক্ষণ পরেই তন্ময় আর রাজু একসাথে রুমে চলে আসলো। তন্ময় সবার উদ্দেশ্যে বলল, বের হও এবার সবাই রুম থেকে। অনেক আড্ডা দিয়েছ, অনেক রাত হয়েছে। এবার ভাইয়া আর ভাবিকে একা ছাড়ো। আর একটু থাকি না ভাইয়া। তন্ময় ভ্রু কুচকে তাকালো। এই মেয়েটাকে আজ সারাদিন প্রচুর বকবক করতে দেখেছে সে, এক মুহূর্ত চুপচাপ করে থাকতে পারে না। তন্ময় নাবিলার উদ্দেশ্যে বলল, এখানে থেকে করবিটা কি? নিজের বোনের বিয়ের দিন বোন আর দুলাভাইয়ের রোমান্সে ব্যাঘাত ঘটাতে চাইছো কেন? কারো থেকে ছ্যাঁকা খেয়েছো নাকি যে এখন অন্যের রোমান্স সহ্য হয় না? শেষ কথাগুলো খানিকটা বাঁকা হেসে বলল তন্ময়। তন্ময়ের কথার উপস্থিতি সবাই হেসে ফেলল। নাবিলা খানিকটা রাগী গলায় বলল, কি বললেন আপনি? আমি ছ্যাঁকা খেয়ে এসেছি? তাই তো মনে হচ্ছে, না হলে এমন কথা কেউ বলে? বলে ঠোঁট চেপে হাসল তন্ময়। নাবিলা রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। ওর পিছন পিছন একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। রাজু দরজাটা বন্ধ করে এসে দুজনে একসাথে নামাজ পড়ে নিল। রাজু জায়নামাজগুলো কাবেরে রেখে এসে সুমাইয়ার সামনাসামনি বসলো। সুমাইয়া খানিকটা ইতস্তত বোধ করলেও বাইরে সেটা প্রকাশ করলো না। রাজু সুমাইয়ার গলায় একটা গোল্ডেন চেন পরিয়ে দিয়ে বলল, বউ, এটা তোমার জন্য। পছন্দ হয়েছে তো? সুমাইয়া উপরে নিচে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। লজ্জায় কথা বলতে পারছে না ও, সব কেমন যেন গলায় এসে আটকে যাচ্ছে। সুমাইয়ার এমন অবস্থা দেখে রাজু হেসে বলল, এত লজ্জার কি আছে? আমি জানি তুমি আমাকে বিয়ের আগে থেকেই পছন্দ করো, রাইট? সুমাইয়ার এবার দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি। এই ছেলে কি আজ তাকে লজ্জা দিয়ে মেরে ফেলবে নাকি? রাজু কথাটা বলে নেশাভরা চোখে সুমাইয়ার দিকে তাকিয়ে আছে। সুমাইয়া মাথাটা আরো নিচু করে ফেলল। রাজু ফের আবারও বলল, কি হলো, চুপ করে আছো যে? আমি কি ঠিক বললাম? সুমাইয়া এবারেও চুপ। রাজু কিছুটা হতাশ হলো। তবে সে কি সব কিছু তার ভুল ধারণা ছিল? না, এমনটা তো হওয়ার কথা না। সে গম্ভীর গলায় বলল, জানো, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল আমি তোমার প্রেমে পড়ে গেছি। সেদিন থেকেই আমার মনের সবটুকু জুড়ে শুধু তুমি। তোমাকে খুব খুব ভালোবাসি। রাজুর কথা শুনে সুমাইয়া সারা শরীরে যেন এক শিহরণ বয়ে গেল। যে মানুষটা সে গোপনে ভালোবেসে এসেছে, সেই মানুষটার মুখে ভালোবাসার কথা শুনে বাকশক্তি হারিয়ে ফেলেছে ও। রাজু সুমাইয়ার হাত ধরতেই সুমাইয়া নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ধীর কণ্ঠে বলল, আমিও আপনাকে ভালোবাসি। ওদিকে উদাসীন মনে বারান্দায় বসে আছে আরুষি। মায়া ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে আরুষিদের বাড়িতে আসলো। আরুষিকে রুমে না পেয়ে বারান্দায় চলে গেল। ওর পাশে বসে বলল, কি রে, কালও তুই বিয়েতে গেলি না, আজও মনমরা হয়ে বসে আছিস কেন বলতো? মায়া কথাটা বলে আরুষির দিকে তাকিয়ে দেখলো আরুষি কিছু একটা নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে। মায়াকে খেয়াল না করেই সে বিড়বিড় করে বলল, কিভাবে তোকে বলবো বল, আমি যে রাজুকে ভালোবাসি। ওর বিয়েতে যাব কিভাবে বল? নিজের চোখে কি করে ওর বিয়ে দেখতাম আমি? মায়া বুঝলো না আরুষির কথাটা, তাই ফের প্রশ্ন করলো, কি রে, কি এত ভাবছিস? কালকে বিয়েতে গেলি না কেন? আরুষি এবার হুঁশ ফিরল। মায়াকে দেখে নিজেকে স্বাভাবিক করে আস্তে আস্তে জবাব দিল, তেমন কিছু না, যায়নি কারণ শরীর ভালো ছিল না। ও আচ্ছা, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, ভার্সিটিতে যাব। তুই চলে যা মায়া, আমি যাব না, ভালো লাগছে না আমার। সামনে এক্সাম আরুষি, এখন না গেলে অনেক ইম্পর্ট্যান্ট ক্লাস মিস করবি তুই। তোর থেকে নোটস নিয়ে নেব। আজ কিছুতেই বাসা থেকে বের হতে ইচ্ছে করছে না। আরুষির মা রুমে ঢুকতে ঢুকতে বললেন,
কোনো কথা না আরু, তাড়াতাড়ি রেডি হয়ে মায়ের সাথে ভার্সিটিতে যা। মায়ের কথা শুনে আরুষির অসহায় ফেস করে বলল, জোর করছো কেন মা? শরীর ভালো লাগছে না আমার। আর কোনো কথা শুনতে চাই না তোর। তাড়াতাড়ি রেডি হয়ে বের হ। এমন মন খারাপ করে বসে থাকলে হবে? আরুষি কোনো উপায় না পেয়ে মন খারাপ করে রেডি হতে চলে গেল। রেডি হয়ে এসে দুজনে একসাথে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা ধরে হেঁটে বাজারে এসে রিকশায় করে ভার্সিটিতে যেতে হয় ওদের। দুজনে বাজারে এসে দাঁড়াতেই দেখা হয় তন্ময় আর মাহমুদের সাথে। তন্ময়কে দেখেই ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায় মায়া। মাহমুদ এগিয়ে এসে কথা বলে, আরে কেমন আছো তোমরা দুজন একসাথে? আরুষি হালকা হেসে বলল, এই তো ভালো, আপনি? ভালোই, কিন্তু তুমি আর মায়া আপু একসাথে? আমি আর আরুষি বেস্ট ফ্রেন্ড, ভার্সিটি যাচ্ছি। ও আচ্ছা, চলো তোমাদের দিয়ে আসি। লাগবে না, তুমি চলে যাও, আমরা যেতে পারবো। মায়া আর আরুষি চলে যায়। সেই দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহমুদ। তন্ময় ওর কাছে গিয়ে বলল, ওইদিকে কি দেখছিস সেভাবে? আরুষিকে, মেয়েটা ভীষণ সুইট। তন্ময় এবার মাহমুদের কাঁধে ধাক্কা দিয়ে বলে, ব্যাপার কি বলতো? আই থিঙ্ক আই ফল ইন হার লাভ দোস্ত। বাবা, তুইও প্রেমে পড়লি ভাই? বলে দে ওকে তোর মনের কথা। কিন্তু ওয়েট, ও তো আমাদের থেকে বড়। তাতে কি, ভালোবাসাতে কি এসব দেখা লাগে নাকি? মনের মিল হলেই হলো। তাহলে আর দেরি করছিস কেন? দ্রুত যা, গিয়ে বলে দে। সময় হলে বলবো। মেয়েটা এখন অনেক ডিপ্রেশনের মধ্যে আছে। মানে কিসের ডিপ্রেশন? আর তুই এত কিছু জানলে কি করে? সেসব তুই বুঝবি না, এখন চল। বলেই মাহমুদ বাইকে উঠে বসে তন্ময় বাইকে উঠে বলল, কিন্তু এখন যাব কোথায়? কোথায় আবার? ওদের ভার্সিটিতে। তন্ময় আর কিছু বলল না। মাহমুদ বাইক নিয়ে যেতে শুরু করলো। আকাশে রোদের ছিটে ফোটাও নেই, মেঘলা আকাশ। উত্তরে ঠান্ডা হাওয়া বইছে। ভার্সিটির ছেলেমেয়েরা মাঠে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস করে বেরিয়ে ক্যাম্পাসে বসে আছে মায়া আর আরুষি। আরুষির বেশ মন খারাপ, সে তো আসতেই চায়নি, মায়া তাকে জোর করে নিয়ে এসেছে। আরুষিকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে মায়া রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্তি নিয়েই বলে উঠল, এই হয়েছেটা কি তোর? এভাবে চুপচাপ বসে আছিস কেন? জানি দোস্ত, কিছু ভালো লাগছে না। এই আগে তো তুই এমন ছিলি না, কদিন ধরে দেখছি তুই চুপচাপ হয়ে গেছিস। কি হয়েছে তোর? বললাম তো কিছু না, শরীর ভালো লাগছে না। মায়ার দৃষ্টি মাঠের অপর প্রান্তে ভার্সিটির গেটে পড়তেই আরুষিকে বলে, এই দেখ, মাহমুদ আর ওর ওই বন্ধুটা না? মায়ের কথায় ওর দৃষ্টি অনুসরণ করে তাকায় আরুষি। মাহমুদ আর তন্ময় ওদের দিকেই তাকিয়ে আছে। মায়া বলল, চল বাসায় চলে যাই। কেন? নিজেই তো এসেছিলি আমাকে নিয়ে, এখন চলে যেতে চাইছিস কেন আবার? এত কথা বলতে ভালো লাগে না, চল তো। বলে টেনে দাঁড় করালো আরুষিকে। হাত ধরে টানতে টানতে একদম গেটের কাছাকাছি এসে পড়ল ওরা। তন্ময়দেরকে ক্রস করে গেট দিয়ে বের হতে যাবে এমন সময় তন্ময় বলল, আমাদের দেখে এভাবে পালাচ্ছ নাকি? মায়া যেতে গিয়েও থেমে গেল। পেছনে ঘুরে এসে তন্ময়কে সামনে দাঁড়িয়ে বলল, কেন আপনাদের দেখে পালাতে যাব কেন? সেটাই তো দেখলাম, আমাদের দেখেই তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছিলে। জি না, আমরা এখন এমনিতেও বের হতাম। আপনারা কি এমন যে আপনাদের দেখে পালাবো? মাহমুদ দুজনকে তর্ক করতে দেখে বিরক্ত হয়ে বলল, দুপুর তো হয়ে গেছে আপু, বাইরে থেকে একেবারে লাঞ্চ সেরে তারপর বাড়িতে যাবে। আরুষি মায়ের থেকে নিজের হাত ছাড়তে ছাড়াতে বলল, আচ্ছা মায়া, তুই তাহলে যা, আমি বাড়িতে গেলাম। বলে কয়েক কদম এগোতেই মাহমুদ দৌড়ে আরুষির সামনে পথ আটকে দাঁড়িয়ে বলল, আরে আরে, কোথায় যাচ্ছেন? বাড়িতে। বললাম না সবাই মিলে লাঞ্চে যাব। আপনারা যান, আমার ভালো লাগছে না। এই জন্যই তো বলছি চলুন, গেলে আপনার ভালো লাগবে। তন্ময় এগিয়ে এসে বলল। চলেন বলতে গিয়েও থেমে গেল তন্ময়, কারণ মাহমুদ ওর দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। তন্ময় যে ভাবি বলতে চাইছিল সেটা বুঝতে পারে মাহমুদ। মাহমুদকে এভাবে তাকাতে দেখে তন্ময় চুপ হয়ে যায়। আমতা আমতা করে বলল, না মানে চলুন, গেলে ভালো লাগবে, মনটাও ফ্রেশ হবে। মায়াও এসে জোর করলো। ও তাই ওদের সবাইকার কথা আর সে আর ফেলতে পারলো না। ওরা সবাই মিলে একটা হোটেলে গিয়ে বসলো। সবাই একসাথে লাঞ্চ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফিরল। এভাবে কয়েকদিন কেটে যায়।
আজকে বিকালে মাহমুদ আর তন্ময় গ্রাম থেকে চলে যাবে। এমনিতেই ওর অনেকগুলো ক্লাস গ্যাপ গিয়েছে, আর ক্লাস মিস দিবে না বলেই তাড়াতাড়ি চলে যাচ্ছে সে। অন্যবার এলে আরও কম থাকা হতো, কিন্তু এবার এসে যে এভাবে হঠাৎ করে আরুষির প্রেমে পড়ে যাবে সেটা মাহমুদ ভাবতেও পারেনি। আরুষির সাথে সময় কাটানোর জন্য, কথা বলার জন্যই এবার আরও কিছুদিন বেশি থেকেছে সে। আরুষির সাথে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। আপনি থেকেই তুমি বলা শুরু করেছে। অবশ্য আরুষি আপনি করেই বলে। তন্ময় আর মায়ার মধ্যেও বেশ ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে। পরন্ত বিকেল, সূর্যে তেমন একটা তেজ নেই। আরুষি ওর রুমের বারান্দায় চাদর গায়ে ছড়িয়ে বই পড়ছিল। মায়া দৌড়ে এসে বলল, তুই এখানে? মাহমুদ চলে যাচ্ছে, দেখা করতে চাই তোর সাথে। প্রথমে আলসেমিতে যেতে ইচ্ছা করলেও কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো আরুষি। গায়ে ভালোভাবে চাদর জড়িয়ে মায়ের সাথে বেরিয়ে এলো। ওদের বাড়ি থেকে সামান্য দূরে আম গাছের নিচে ব্যাগ কাঁধে দাঁড়িয়ে আছে মাহমুদ আর তন্ময়। ওরা দুজন এগিয়ে যেতেই মাহমুদ বলল, চলে যাচ্ছি, সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো। আর কবে আসবেন? জানি না, তবে চেষ্টা করব তাড়াতাড়ি আসার। এখন আসছি। আসছি, ভালো থেকো তোমরা। মাহমুদ ততক্ষণে কয়েক কদম এগিয়ে গেছে। তন্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখে পিছনে ফিরে বলল, আয়, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তন্ময় আসছি বলে ওদের থেকে বিদায় নিয়ে চলে গেল। গ্রাম থেকে কিছুটা দূরে শহরের দিকে ঘুরতে এসেছে সুমাইয়া আর রাজু। একান্তেই নিজেদের মতো করে একটু সময় কাটাবে তাই। রাস্তার হেডলাইটের আলোয় ফুটপাত ধরে হাঁটছে ওরা দুজন। রাজুর হাতে সুমাইয়ার হাত মুঠো করে ধরা। দুজনেই হেঁটে চলেছে। শীতের সন্ধ্যায় শহরের পরিবেশটাই একদমই অন্যরকম। গ্রামে একরূপ আর শহরে আর এক। এভাবে প্রিয় মানুষের হাত ধরে রেখে হাঁটতে বেশ লাগছে সুমাইয়ার। মাথার উপরে খোলা আকাশ আর প্রকৃতির হিম শীতল হাওয়া আর ভালোবাসায় মানুষের হাতে হাত ধরে হাঁটা, আর কি চাই। বাসায় ফিরে সুমাইয়া রাজুর পছন্দের বিরিয়ানি রান্না করেছে। শ্বশুরবাড়িতে এটাই ওর প্রথম রান্না। যদিও বাড়িতে খুব বেশি লোক নেই, তবুও রান্না ঠিকঠাক হবে কি না এটা নিয়ে একটু চিন্তায় আছে। যতই হোক শ্বশুরবাড়ির লোকেদের খাওয়াবে, একটু এদিক ওদিক যেন না হয়, তাই খুব মনোযোগ দিয়েই রান্না করছে ও। রান্না শেষে সবার জন্য নিজেই খাবার পরিবেশন করলো সুমাইয়া। ও শ্বশুরবাড়িতে সবাই রান্নার বেশ প্রশংসাই করলো। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, রান্নাটা ঠিকঠাক মতোই করতে পেরেছে ও। সন্ধ্যেবেলায় সুমাইয়া আর ওর ননদ তানহা দুজনে বসে বসে টিভি দেখছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। তানহা বলল, ভাবি তুমি বসো, আমি দেখছি। তানহা গিয়ে দরজা খুলতেই নাবিলা আর মায়াকে দেখে ভীষণ খুশি হয়ে বলল, তোমরা এসেছ, দারুণ মজা হবে আজকে, জমিয়ে আড্ডা দিতে পারবো। তানহার ডাক শুনে রাজুর মা রুম থেকে বের হতে হতে বলল, কে এসেছে রে তানহা? বলে ড্রয়িং রুমে এসে নাবিলা ওর মাকে দেখে তিনিও ভীষণ খুশি হন। এগিয়ে এসে বলেন, আরে তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আরে আন্টি, ব্যস্ত হবেন না। তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। বলে তিনি কিচেনে চলে গেলেন। সুমাইয়া, নাবিলা, মায়া, তানহা ওরা সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা দিতে লাগলো। ওদিকে আরুষি শুয়ে শুয়ে ফোন দেখছে। এমন সময় আননোন একটা নাম্বার থেকে মেসেজ আসে। এত রাতে মেসেজ? কৌতূহল নিয়ে মেসেজটা ওপেন করে ও। মেসেজটা একটু চিঠির মতো করে লেখা। কেমন আছো? শরীর মন ঠিক আছে তো? মন ভালো না থাকলেও ভালো রাখার চেষ্টা করবে, কেমন? কারোর জন্য নিজের জীবনটা নষ্ট করার চিন্তা ভুলেও করবে না কিন্তু। যাকে ভালোবাসতে সে তোমার হয়নি এটা ভেবে উল্টাপাল্টা কাজ করতে যাবে না একদম। তুমি লাইফে আরও ভালো কাউকে ডিজার্ভ করো। সে তোমাকে ভীষণ ভালোবাসবে, ভীষণ হ্যাপি রাখবে। দেখো, নিজের খেয়াল রেখো, যত্ন নিও। ইতি তোমার চেনা জানার মধ্যেই কেউ। মেসেজটা পড়ে একটু ভাবতেই বুঝতে পারলো এটা মাহমুদ ছাড়া আর কেউ হবে না, কারণ ওর ব্যাপারে এসব শুধু মাহমুদই জানে। আরও বেশ কয়েকবার মেসেজে চোখ বুলালো। শিওর হওয়ার জন্যই নাম্বার ডায়াল করলো সে। 2-3 বার রিং হতে রিসিভ করলো মাহমুদ। আরুষি বলল, আপনি মাহমুদ তাই না? আরুষির কণ্ঠ শুনে মাহমুদ হেসে বলল, বুঝে ফেললেই তাহলে। না বোঝার কি আছে? আপনি ছাড়া আমার ব্যাপারে
আর কেই বা এত সব জানে? তবে 1 মিনিট, আমার নাম্বার কোথায় পেয়েছেন? তোমার বেস্ট ফ্রেন্ড যে আমার কাজিন, সেটা কি ভুলে গেছো? তার মানে মায়া নাম্বার দিয়েছে? হুম, মায়া আপুর থেকেই নিয়েছি। ও আচ্ছা। যেগুলো মেসেজে বলেছি সেগুলো মনে থাকবে তো? হুম আচ্ছা, গুড নাইট। কাল এক্সাম আছে, দোয়া করো আমার জন্য। গুড নাইট, রাখছি। বলেই কল কেটে দিল আরুষি। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। ছেলেটা কি সুন্দর বুঝে তাকে, কি সুন্দর করে সব কিছু বোঝায়, সাপোর্টও দেয়। ছেলেটার সাথে কথা বললে মনটাও হালকা লাগে আরুষির। ফোনটা পাশে রেখে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়ল ও। গ্রামে ভীষণ ঠান্ডা। সন্ধ্যা নামতে না নামতেই চারিদিকে কুয়াশায় ঢেকে যায়, আর রাত বাড়তে বাড়তে ঠান্ডাও বাড়তে থাকে। কম্বল জড়িয়ে শুয়ে পড়তেই ঘুমের দেশে তলিয়ে যায় আরুষি। বেশ কয়েক মাস পর আজ গ্রামে ফিরল মাহমুদ, তন্ময় দুজনেই। মাহমুদ ঠিক করেছে গ্রামে ফিরেই এবার সে আরুষিকে তার মনের কথা জানাবে। এতদিন কথা বলতে বলতে একটু বুঝতে পেরেছে যে মেয়েটা সেই ডিপ্রেশন থেকে কিছুটা হলেও মুভ অন করতে পেরেছে। সেবার ব্রিজের উপর থেকে যখন আরুষিকে টেনে নামিয়ে এনেছিল, তখন তার সেই বিষণ্ণ কান্না ভেজা মুখশ্রীর দিকে তাকে কেমন একটা অদ্ভুত মায়া জন্মেছিল তার প্রতি। আর সেই মায়ার প্রেমেই পড়ে যায় মাহমুদ। তার জীবনের এই হঠাৎ প্রেমের আগমন কথাগুলোই বাসে বসে বসে ভাবছে মাহমুদ। কখনোই এত তাড়াতাড়ি বাড়ি ফেরা হয় না তার। এবার আরুষিকে দেখার জন্যই তাড়াতাড়ি ফিরছে সে। আরুষির কথা ভেবে ভেবে মুচকি হাসে মাহমুদ। তন্ময় পাশ থেকে বলল, ভাবের কথা ভাবছিস নিশ্চয়ই। আচ্ছা, রাজি হবে তো যদি জুনিয়র বলে রিজেক্ট করে দেয়? এতদিনে কথা বলতে বলতে যা বুঝেছি, আরশিও আমার প্রতি কিছু তো ফিল করে। নয়তো মায়ার থেকে যা শুনলাম, ও কখনোই কোনো ছেলেদের সাথেই কথা বলে না। সে জায়গায় আমার সাথে বেশ স্বাচ্ছন্দ্যেই কথা বলে। তাহলে তো তোর লাইন ক্লিয়ার ভাই। আমার লাইনটা কবে সেটিং হবে বল? তন্ময়ের কথা শুনে মাহমুদ ভ্রু কুচকে তাকিয়ে বলল, তোর লাইন মানে? তুই আবার কাকে ভালোবাসিস? বলতে পারি, কিন্তু আগে বল। শোনার পর কোনো রিয়াক্ট করবি না? আজব, রিয়্যাক্ট করব কেন বল? না থাক, পরে একদিন বলবো। থাকবে কেন, এখনই বল। আবার কি গোলমাল পাকিয়েছিস তুই? দোস্ত, আমি না তোর কাজিন মায়াকে ভালোবাসি। বলতেই মাহমুদ বেশ সিরিয়াস ভঙ্গিতে রেগে তাকালো তন্ময়ের দিকে। তন্ময়ের ফেস ততক্ষণ চুপসে গেছে। তন্ময়ের এমন চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে হো হো করে হেসে ফেলল মাহমুদ। তন্ময় বেচারার অবস্থা তখন যায়। এমনিতেই সে টেনশনে আছে, এর মধ্যে এই ছেলে তার সাথে মজা করছে। মাহমুদ হেসে তন্ময়ের কাঁধে হাত রেখে বলল, আমার এক্সপ্রেশন দেখেই তোর এই অবস্থা? তোর মায়ার বাবাকে বলবি কি করে ওনার মেয়েকে যে তুই ভালোবাসিস? উনি কিন্তু ভীষণ রাগী। সেজন্যই তো তোকে বলা, প্লিজ তুই একটু ম্যানেজ করে নিস ভাই। আমার ভীষণ ভয় হচ্ছে। আচ্ছা, দেখা যাক কি হয়। দেখা যাক না, বল ম্যানেজ করবি। তোর ভরসায় কিন্তু ওই পথে পা দিয়েছি। আচ্ছা ভাই, করব। বাড়ির সদর দরজার কড়াঘাতের শব্দ শুনে ড্রয়িং রুমে লাইট জ্বালিয়ে দরজার কাছে আসেন মাহমুদের মা। এত রাতে কে এলো আবার ভেবে জোর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে এসেছেন? তখন বাইরে থেকে মাহমুদ বলল। মা, আমি। মাহমুদের গলার স্বর শুনে মাহমুদের মা বেশ অবাক হন। দরজা খুলে চোখের সামনে সত্যি সত্যি মাহমুদকে দেখে বলেন, বাবা তুই এসেছিস এত তাড়াতাড়ি? আমাকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবে? ভিতরে গিয়ে কথা বলি। মাহমুদের মা ছেলের কথা শুনে মুচকি হেসে তাকে ঘরে নিয়ে গেলেন। মাহমুদ ঘরে ঢুকে হাতে থাকা ব্যাগটা সোফায় রাখতে রাখতে বলল, আমাকে দেখে অবাক হয়েছ মা? হবই তো, এমনিতে তো 1000বার বললেও বছরের আগে আসিস না। কোনো কাজে এসেছিস নাকি? এটা কোনো কথা হলো আম্মা? নিজের বাড়িতে আসতেও কি কারণ লাগে? তা লাগবে কেন, কিন্তু তুই তো কোনো দরকার ছাড়া তো আসিস না, তাই বললাম। এখন থেকে মনে হচ্ছে বাড়িতে আসতে হলেও কৈফিয়ত দিতে হবে। হয়েছে বাপ, আমার ভুল হয়েছে। এবার হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে আয়, খাবার বাড়ছি, আগে খেয়ে নে। খেয়ে এসেছি আমি, ভীষণ টায়ার্ড হয়ে আছি। রুমে গেলাম, বিশ্রাম প্রয়োজন। বলেই নিজের রুমে চলে যায় মাহমুদ। ছেলের এমন কাণ্ডে অবাক হলেন মাহমুদের মা। পরক্ষণেই ভাবলেন এতদূর জার্নি করে এসেছে, তাই হয়তো মেজাজটা উল্টোপাল্টা হয়ে আছে। তাই উনিও ড্রয়িং রুমের লাইট নিভিয়ে নিজের রুমে চলে গেলেন।
পরদিন সকালবেলায় মাহমুদ তন্ময়দের বাড়িতে যায়। দুজনে ড্রয়িং রুমে সোফায় বসে আড্ডা দিতে ব্যস্ত। নিজেদের রুম থেকে বেরিয়ে কিচেনে যাওয়ার সময় ড্রয়িং রুমে মাহমুদ আর তন্ময়কে বসে থাকতে দেখে নিজের চোখে যেন বিশ্বাস করতে পারে না সুমাইয়া। দৌড়ে ওদের কাছে এসে বলে, কিরে তোরা কখন এলি? তন্ময় তখন হেসে মাহমুদের কাঁধে হাত রেখে বলল, কাল রাতেই এসেছি আমরা। তুমি তোমার রুমে ছিলে বলে আমাকে দেখোনি ভাবি। সুমাইয়া তখন এগিয়ে এসে মাহমুদের পাশে বসে বলে, তা কি মনে করে এত তাড়াতাড়ি গ্রামে ফেরা দুইজনের? অন্য সময় তো কল দিতে দিতেও পাওয়া যায় না। সেটা তোমার ভাইকে জিজ্ঞাসা করো ভাবি। আমার ইচ্ছে আসেনি, তোমার ভাই জোর করেই নিয়ে এসেছে। কি ব্যাপার বলতো মাহবুব? গ্রামে কারো প্রেমে টেমে বললি নাকি? থাকলে বলতে পারিস, আমরা আপত্তি করব না। হোয়াট আ গেস ভাবি, একদম ঠিক ধরেছ। তোমার ভাই তার প্রিয়তমার থেকে আর দূরে থাকতে পারছে না, তাই তো কাল উড়ে উড়ে চলে এসেছে তাকে দেখতে। আমি কতবার বললাম আর একটু পর যাই, না জোর করে টেনে নিয়ে আসলো। তন্ময় তখন হাসতে হাসতে কথাগুলো বলছিল সুমাইয়াকে। তখন মাহমুদ রাগের দৃষ্টিতে তাকিয়ে তন্ময়ের দিকে তাকায়। তন্ময় সেটা দেখে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? যা সত্যি তাই বললাম। এই তন্ময় সত্যি বলতে কখনোই পিছপা হয় না। সুমাইয়া কথাটা শুনে বেশ অবাক হয়। তার ভাই প্রেমে পড়েছে অথচ সে জানে না। সুমাইয়া মাহমুদের দিকে তাকিয়ে বলল, তা কে সে? তন্ময় এত কিছু বলে দেওয়াতে তন্ময়ের পিঠে কয়েকটা কেল ঘুষি বসিয়ে দেয় মাহমুদ। তন্ময় রুম থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলল, বলে দে ভাবিকে, কে এসে কে এসে হয়েছি। বলেই হাসতে হাসতে বেরিয়ে যায় তন্ময়। সুমাইয়া তখন মাহমুদের আরও পাশ ঘেঁষে বলল, ভাই তো বল, হয়েছে? উফ আপু, তুইও না ওর কথা শুনেছিস? আহা বল না, নামটা কি আছে এতে? আরুষিকে ভালোবাসি আমি। আমার বান্ধবী আরুষি? কি বলিস এসব? কবে থেকে চলছে এসব? দূর আপু, তুইও না, প্রেম টেম এখনো শুরু হয়নি, ওকে এখনো বলিনি কথাটা। কি বলিস নি এখনো? না, এখনো বলার সুযোগ হয়নি, তবে আজকে ওকে বলবো। আচ্ছা তাহলে বলে দেখ ও কি বলে। তবে এখন তাড়াতাড়ি টেবিলে ব্রেকফাস্ট করে নিবি। সুমাইয়ার কথা মতো মাহমুদ গিয়ে টেবিলে বসলো। ব্রেকফাস্ট শেষে তন্ময় মাহমুদ দুজনেই নিজেদের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্য আরুষিদের ভার্সিটি ক্যাম্পাসে ঢুকে মাঠের একপাশে বাইক নিয়ে দাঁড়ায় দুজনে। ক্লাস শেষে আরুষি আর মায়া একসাথে বের হলো। তন্ময় আর মাহমুদ হঠাৎ করেই ওদের সামনে এসে দাঁড়ালো। দুজনেই বেশ অবাক হলো। মায়া অবাক হওয়া